হ্যাঁ, ওয়েলকাম টু মাই চ্যানেল অয়ন ভাইব। সো আজকে যে টিমগুলোর ব্যাপারে কথা বলবো, হিসাব মতো তারা টাকাটাকে উড়িয়েছে, সেরকম টিম তারা বানাতেই পারেনি। বাট আসলে সেরকম নয়, তারা ব্যালেন্স টিম বানানোর চেষ্টা করেছে। বাট কিছু কিছু প্লেয়ার কেনার ক্ষেত্রে যারা অনেক বেশি টাকা খরচা করে ফেলেছে, তো সেই তুলনায় তাদের সেরকম টিম হয়নি। যেটা বলা হলো সেই টিম ব্যাপারে আলোচনা করব। আমি এর আগের ভিডিওতে কিন্তু অবশ্যই টপ যে 5টা টিম সেই টিমের ব্যাপারে আলোচনা করেছিলাম। না দেখে থাকলে একবার ডিসক্রিপশন বক্সে গিয়ে চেক করবেন, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। বাট এইবারে আমরা যে টিমগুলো নিয়ে আলোচনা করবো তার মধ্যে অবশ্যই অন্যতম বিভিন্ন টিম আছে। কেউ কেউ চ্যাম্পিয়নও, কিন্তু তারা সেভাবে কেউ কেউ একটা টিম এদের মধ্যে চ্যাম্পিয়ন, দুটো টিম সরি। তো সেক্ষেত্রে এইবারে তারা কতটা কি করবে সেটা দেখতে হয়। কারণ দেখতে গেলে যে প্রথম টিমটার ব্যাপারে সে আলোচনা করবো সেটা হচ্ছে অবশ্যই পাঞ্জাব কিংস। দেখুন, পাঞ্জাব কিংসের যদি আপনি দেখেন, তারা একটা প্লেয়ারের উপরে এতটা টাকা খরচা করে ফেলেছে, তো সেই তুলনায় তারা সেরকম ব্যালেন্স টিম করতে পারেনি। হ্যাঁ, প্রথমে তারা হরদীপ সিংয়ের ওপরে 18 কোটি টাকায় আরটিএম তাকে নিয়েছে। দেন তারা ইউজবেন্দ্র চাহাল তাকে নিয়েছে 18 কোটি টাকা দিয়ে। কিন্তু সব থেকে যে বড় সাইনিং সেটা হচ্ছে শ্রেয়াস আইয়ার। 26.75 কোটি টাকা নিয়ে প্লেয়ারটা চলে গেছে। তো স্বাভাবিক ব্যাপার যে যেহেতু তারা 111 কোটি টাকা দিয়ে নেমেছিল, যেখানে একটা প্লেয়ার প্রায় পুরো টাকার 20% নিয়ে চলে যাচ্ছে, তাহলে তারা কিরম টিম বানাবে। তারা চেষ্টা করেছে একটা ওভারঅল ভালো টিম বানানোর, বাট দেখে কিন্তু মনে হচ্ছে না সেরকম টিম লাগছে। আপনারা যদি একবার প্লেইং ইলেভেনটা দেখেন তাহলে দেখতে পাবেন যে ওপেনিং অপশনই তারা জস ইংলিশকে নিয়েছে। অবশ্যই এই মুহূর্তে জস ইংলিশ টপ 10-এর মধ্যে আছে টি20 র্যাঙ্কিংয়ে, সেরকম হাই রেটেড প্লেয়ার নয়। তো যাই হোক, ভালো খেললেই ভালো। দেন শ্রেয়াস আইয়ার থাকছে, ম্যাক্সওয়েল, স্টয়নিস, এই দুটো সাইনিং আমি অবশ্যই বলবো ভালো। যেখানে ম্যাক্সওয়েল একটা স্টিল বলা যেতে পারে, 4 কোটি টাকার মধ্যে তাকে নিয়ে নেওয়া হয়েছে। তো সেটা একটা অবশ্যই ভালো সাইনিং। বাট সেটা কিন্তু অবশ্য অন্য টিমও কেন আরটিএম করলো না, মানে ব্যাঙ্গালোর কেন আরটিএম করলো না, সেটা একটা বড় প্রশ্নচিহ্ন থাকছে। বোলিংয়ে দেখতে গেলে দেখতে হয় অবশ্যই বোলিংটা ভালো। তারপরে কিছু পরে এসে মার্কো ইয়ানসনের একটা মতন বোলার আছে, বাঁহাতি বোলার, এবং হরদীপ সিং আছে। তো সেক্ষেত্রে দুজন বাঁহাতি বোলারের তারা পাচ্ছে তাদের অ্যাডভান্টেজ। এবং স্পিনের দিক থেকে যুজবেন্দ্র চাহাল আছে। তো বোলিং ডিপার্টমেন্ট তো ভালো, বাট স্ট্রাগল করবে হয়তো ব্যাটিংয়ে। তাই সেই তুলনায় আমি এই টিমটাকে অবশ্যই যে টপ 5 আমার যে টিম ছিল তাদের মধ্যে রাখিনি, 6 নম্বরে দেখেছি। ওভারঅল খুব খারাপ টিম নয়, বাট ওভারঅল খুব ভালো টিম নয় যে দেখে মনে হয় যে এটা চ্যাম্পিয়নশিপের দাবেদার হতে পারে। অবশ্য ভালো খেলে অবশ্যই ভালো। তাই পাঞ্জাবকে আমি রেটিং দিচ্ছি 10-এর মধ্যে 7.5। আমার পাঞ্জাবের রেটিং থেকে 10-এর মধ্যে 7.5। এবার আপনারা আপনাদের মধ্যে রেটিং দিতে পারেন। নেক্সট যে টিমটার ব্যাপারে কথা বলবো সেটা অবশ্যই দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস এবারে যথেষ্ট ভালো টিম বানিয়েছে। তারাও কিন্তু অনেকটা টাকা দিয়ে নেমেছিল। তারা কিন্তু যেটা ওদের স্টিল, মানে যেটা ওদের টপ সাইনিং, ওটাই ওদের স্টিল, সেটা হচ্ছে কেএল রাহুল। কেএল রাহুলকে 14 কোটি টাকায় পেয়ে যাবে, এইটা কিন্তু দিল্লি ম্যানেজমেন্টও ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম যদি সবার ওপরে ঋষভ পান্তে যায় তাহলে তারপরে কেএল রাহুল থাকবে। আনফর্চুনেট যে কেএল রাহুল অত টাকা পায়নি, আর 14 কোটি টাকায় তাদের পক্ষেটা ভালো হয়ে গেছে। তারপরে তারা মিচেল স্টার্ককে সাইন করিয়েছে, আরও অনেক প্লেয়ারকে সাইন করিয়েছে। আপনি যদি দিল্লির প্লেইং ইলেভেন দেখেন, তাহলে আমি এখানে সব থেকে যেটা বলবো সেটা হচ্ছে জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথ। জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথ সবাই আমরা ভেবেছিলাম যে প্রায় 15 কোটির নিচে তো জ্যাক ফ্রেজার যাবেই না, আর তাকে 9 কোটি টাকার মধ্যে আরটিএম করে দিয়েছে। হিসাব মতো দেখতে গেলে তার দাম 5 কোটি উঠেছিল, দেন আরটিএম করে 9 কোটি টাকায় নিয়েছে। তো বলবো এটাও দিল্লির কিন্তু একটা ওয়ান অফ দ্য স্টিল। যদি প্লেইং ইলেভেনটা একবার লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন যে টিমটা ওভারঅল ঠিক আছে, বাট কোথাও একটা যেন মিডিল অর্ডারে ইন্ডিয়ান প্লেয়ারদের একটা ইনএক্সপিরিয়েন্সের অভাব। স্টাফ হয়তো আছে, বাট সেরকম লেভেলের যে সে খেলবে বা সেরকম ভরসা দেবে সেটা নয়। জাস্ট বিকজ অফ মিডিল অর্ডার আমি একে 5, এই টিমটাকে 5-এর মধ্যে রাখলাম না। তাই এই টিমটার জায়গা আমার লিস্টে অবশ্যই 7 নম্বরে। আরও বেটার করতে পারে। বোলিং তাদের অবশ্যই ভালো, তারা মিচেল স্টার্ককে নিয়েছে, অনেকটা বেশি তারা সুবিধা পাবে সেক্ষেত্রে। এবং বোলিং অবশ্যই অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব তো আছেই। বাট তাও যেটা প্লেইং ইলেভেন থেকে মনে হচ্ছে যে এই টিমটা যে রেটিংটা আমি দিতে চাই সেটা অবশ্যই 10-এ 7। তো সেই কোণে সে 7-এ আছে, তাই তার রেটিংও 7। তো নেক্সট টিমটা যে ব্যাপারে আলোচনা করবো সেটা অবশ্যই আমাদের প্রিয় কলকাতা নাইট রাইডার্স। দেখুন, আমাদের অনেক আশা ছিল। হয়তো আমরা যখন লাইভ করেছিলাম তখন লাইভে আমাদের যে যে টিম রেকমেন্ড করেছে তাদের টিমটা বেশি ভালো ছিল। আমি যে টিম রেকমেন্ড করেছিলাম সেই টিমটা বেশি ভালো ছিল। প্লেয়ার কিন্তু পাওয়া যেত, বাট কলকাতা সামাও সেই প্লেয়ারগুলোকে নেয়নি। কারণ তারা 23.5 কোটি টাকা দিয়ে ভেঙ্কটেশ আইয়ারকে নিচ্ছে। আপনি জাস্ট ইমাজিন করুন যে ভেঙ্কটেশ আইয়ার আমার 23.75 কোটি টাকা এসেছে, সেই টাকাতে আমি হয়তো ভুবনেশ্বর কুমারকে পেয়ে যেতে পারতাম, আমি হয়তো ঈশান কিষানকে পেয়ে যেতে পারতাম, আমি হয়তো একটা গ্লেন ম্যাক্সওয়েলকে পেয়ে যেতে পারতাম। সো এই ট্রিক্সটা অবশ্যই কিন্তু কলকাতা মিস করে যায়, যার খামায়দা হয়তো ভুগতে হবে কলকাতাকে যখন আইপিএল আসবে। কারণ এই যে
টিমটা যেটা করেছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা আমার প্রবাবল প্লেইং 11 মনে হচ্ছে। আপনারা এর মধ্যে চেঞ্জেস করতে পারেন, বাট আমার এটা মনে হচ্ছে এটা প্লেইং 11 খেলতে পারে, যেখানে অবশ্যই কুইন্টন ডিকক, সুনীল নারিন, তারপরে রাহানে, দেন তারপরে বিভিন্ন যে আমাদের যে টিমটাকে রিটেন করেছিল রিঙ্কু, রাসেল, রামানদীপ, এরা এক এক করে আসবে। বলিংয়ে হচ্ছে সেই ভারুন আর নানিনের ওপরই ভরসা করতে হবে, সেরকম আমি আহামরি কিছু দেখছি না। অবশ্যই নকিয়াকে নিয়েছে, বাট ইডেনের মাঠে নকিয়া কতটা সফল হবে সেইটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন থাকবে। তাই সেই তুলনায় কলকাতাকে আমি এবারে চান্স সেরকম দেখছি না। হয়তো অনেকেই বলছে লাস্টে মেকআপ করেছে, বাট মেকআপ কিন্তু আগেই করতে পারতো যদি ভেঙ্কটেশ আইয়ারের পিছনে এতটা টাকা না খরচা করতে হতো। আপনি শুধু ব্যাঙ্গালোরের কথা ভাবুন, তারা ভেঙ্কটেশ আইয়ারকে পায়নি বলে তাদের টিমটা কতটা ব্যালেন্স লাগছে। এইটা কিন্তু কলকাতাও করতে পারতো, শুধুমাত্র ভেঙ্কটেশ আইয়ারের পিছনে ছুটে কিন্তু এটা নষ্ট করেছে। বাট ভেঙ্কটেশ আইয়ারের উপরে এটা কিন্তু খুব চাপ থাকবে, কারণ একটা মানির একটা প্রেশার, তারপরে তার পারফরমেন্স যদি ভালো খেলতে পারে তো ডেফিনেটলি সে টিম ইন্ডিয়া জায়গা পাচ্ছে, এটা আমি এখন থেকেই বলে রাখছি। নেক্সট যে টিমটার ব্যাপারে আলোচনা করবো সেটা অবশ্যই গুজরাট টাইটান্স। দেখুন, আইপিএলের প্রথমবারে সেই চ্যাম্পিয়ন হয়েছে, সেই তুলনায় আশিস নেহরা তাদের কোচ শুরুর দিকে অকশন তাদের ভালো করছিল, শুরু দিকে শুরু করেছিল কাগিদ রাবাডা এবং বাটলারকে পেয়ে গেছিলো, বাট শেষে তারা সব বোলারের ওপরে ঝাঁপিয়েছে, একটাও প্রপার ব্যাটসম্যান তাদের টিমে নেই। আপনি যদি প্লেইং ইলেভেনটা দেখবেন যে সাই সুদর্শনের পরে কিন্তু প্রায় বোলাররা চলে আসছে। সেক্ষেত্রে এই মিডিল অর্ডার বা এই বোলার নিয়ে কতটা কাজ হবে সেটা নিয়ে কিন্তু অবশ্যই গুজরাটের একটা ডাউট থাকবে, কারণ আমার মনে হচ্ছে গুজরাট কিন্তু এবারে সেরকম করতে পারবে, কারণ তাদের আগের সিজনে ভালো খেলার কারণ বা এই খারাপ খেলার কারণটাই ছিল তাদের বোলিংটা ভালো ছিল, বাট ব্যাটিংটা একদমই উইক ছিল। সে তুলনায় অবশ্যই গুজরাটের অকশন ভালো যায়নি, যতই তারা বেশি প্লেয়ার নিক, যতই তারা দেখাক যে তারা ভালো করেছে, বাট আমার মনে হয় গুজরাট কিন্তু এর ফল ভুগবে। কারণ আপনি যদি প্লেইং ইলেভেনটা দেখেন, কোনো ব্যালেন্স সেরকম দেখতে পাচ্ছি না। বলিং অবশ্যই স্ট্রং, বলিং কিন্তু গুজরাটের ওয়ান অফ দ্য বেস্ট বলিং লাইন আপ হতে চলেছে আফটার চেন্নাই, আফটার মুম্বাই, বাট সেক্ষেত্রে অবশ্যই রাশিদ খানের ওপর ভরসা করে সেই চলবে, কারণ ব্যাটিং একদমই উইক। বাটলার এখন রীতিমতো সেরকম ফর্মে নেই। শুভমান গিলের ওপর চাপ থাকবে, কারণ শুভমান গিল, বাটলার এবং সাই সুদর্শন, আমি সাই সুদর্শনের ওপর এতটা ভরসা করতে পারবো না এখন, কারণ সবে সবে সে এসছে, সে অবশ্যই ভালো স্টেজে প্রমাণ করেছে, বাট এখনও তার অনেক পথ চলা বাকি। শুধু সাই সুদর্শনের ওপর ভরসা করে থাকলে কিন্তু হবে না। বাটলার সেরকম ফর্মে যদি ফেরে তাহলে একটা ব্যাপার, বাট ওভারঅল ব্যালেন্স টিম নয়, সে কারণে আমার টিমে এই গুজরাটের জায়গা অবশ্যই 9-তে। KKR 7, গুজরাট 9, এবং গুজরাটের যে রেটিংটা আমি দিতে চাই 5.5। এবং যে টিমটা লাস্টে আসছে সেটা অবশ্যই রাজস্থান রয়্যালস। তারা প্রথমবারের চ্যাম্পিয়ন, বা তারপর থেকে তারা কিন্তু এখনও স্ট্রাগল করে যাচ্ছে। তারা ইয়াং প্লেয়ার তো তৈরি করছে, বাট তারা চ্যাম্পিয়নশিপের মতো যে প্লেয়ার তৈরি করছে না। অবশ্যই রিসেন্ট টাইমসে বিগত 2-3 বছর ধরে তাদের টিমটা ভালো ছিল, তাদের কাছে আশ্বিন ছিল, চাহাল ছিল, ট্রেন্ট বোল্ট ছিল, বাটলার ছিল, সিমরান হেটমায়ার ছিল, বাট এবারে কিন্তু 3টে প্লেয়ার চলে গেছে, শুধু সিমরান হেটমায়ার পড়ে আছে। তাদের অকশনটা কিন্তু ভালো হতে পারতো, কারণ স্বাভাবিক তারা কম টাকায় নিয়েছিল, বাট আমাদের কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু কম টাকায় ভালো টিম করেছে, মুম্বাই কিন্তু কম টাকায় ভালো টিম করেছে, সে তুলনায় তাদেরও ভালো টিম করা উচিত ছিল। তাহলে জোফরা আর্চারকে নিয়েছে, জানি না কতটা সফল হবে জোফরা আর্চার, সেই জোফরা আর্চার আর নেই। ভালো হলে অবশ্যই ভালো, বাট আপনি একবার প্লেইং ইলেভেনটা দেখুন। যে কারণে আমি এই টিমটাকে সবার লাস্টে রেখেছি, 10 নম্বরে রেখেছি, কারণ আমার এই টিমে সেরকম মানে ওপেনার আছে পুরো ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ একদম মানে 5 নম্বর পর্যন্ত। সে তুলনায় আমি এই টিমটাকে নিয়ে সেরকম আশা করছি না। অবশ্যই ইয়াসওয়ালের মতো একটা ট্যালেন্ট আছে, সঞ্জু স্যামসন আছে, বাট এরা কিন্তু কনসিস্টেন্ট নয়। সঞ্জু স্যামসন কিন্তু কনসিস্টেন্ট প্লেয়ার নয়, সেই কারণে কিন্তু প্রবলেমে পড়বে। রিয়ান পরাগ আগের সিজনে ভালো খেলেছে, বাট এইবারের সিজনে কেমনটা খেলবে তার উপর ভরসা করে কতটা কী করবে ডাউট তো লাগছে অবশ্যই। তাই জন্য রাজস্থানকে আমি সবার লাস্টে রেখেছি। হোপ করবো যাতে আইপিএলে তারা সবার লাস্টে না থাকে, কারণ টিমটা কিন্তু এমনকি রাজস্থানের ফ্যান্সেরাও কিন্তু একদমই খুশি নয় এই টিম দেখে, যেখানে তারা আরও ভালো ভালো প্লেয়ার নিতে পারতো। তারা অনেক ইয়াং ট্যালেন্টকে নিয়ে, একটা 13 বছরের একটা প্লেয়ারকে নিয়েছে, সূর্যবংশী বলে প্লেয়ারটাকে, ভালো ঠিক আছে 1 কোটি টাকা দিয়ে নিয়েছে, বাট তাকে তো তোমাকে প্লেয়ারগুলো তো তৈরি করতে হবে। তুমি ইয়াং প্লেয়ারদের ওপরে খরচা করেছো, বাট তুমি প্রপার একটা ভালো বিদেশির ওপরে খরচা করোনি, যেটা কিন্তু অবশ্যই রাজস্থানকে কিন্তু ফল ভুগতে হবে। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং রাজস্থানের আমি যে রেটিংটা সেটা দিলাম 5-10-এ, সে তুলনায় অবশ্যই 10 নম্বর রাজস্থান আছে। তো এইটা আমার টোটাল টপ 10 টিমস রেটিংয়ের বিচারে, আমার বিচারে। আপনারা যদি এর মধ্যে কোনো পরিবর্তন করতে চান অবশ্যই করতে পারেন। আমার সাথে যদি ভিডিওতে অ্যাগ্রি করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, এবং ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন। বন্ধুদের মধ্যে আরও জানান যে অয়ন ভাই বলে একটা চ্যানেল আছে যে এরকম ভিডিও বানায় অবশ্যই। তো আশা করছি যারা যারা অকশনের ব্যাপারে সেরকম দেখেননি কিন্তু কিউরিওসিটি আছে, তারা এই ভিডিওতে দেখে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ।